সারা জীবন মাইনষের ঘর জ্বালাইছি, এখন আমার কলিজা জ্বলে। আগুন দে করিম, আমার হুক্কায় আগুন দে, নাইলে তোদের আমি এই বাঁশঝাড়ে পুইতা রাখবো। রাত তখন আনুমানিক 2:30। আকাশ ভেঙে বৃষ্টি না হলেও বাতাস ভিজে ভারী হয়ে আছে। গ্রামের উত্তরপাড়ার আধারমানিক বিলের পাশ দিয়ে সরু মাটির রাস্তা। রাস্তার দুই পাশে ঘন হিজল আর তমাল গাছের জঙ্গল। চাঁদ মেঘের আড়ালে, তাই ঘুটঘুটে অন্ধকার। করিম আর রতন কাদা পানির মধ্য দিয়ে গেদু মাতব্বরের লাশ কাঁধে করে গোরস্থানের দিকে এগুচ্ছে। ভাইজান, ও ভাইজান, একটু থামেন, আমার কাঁধের চামড়া মনে হয় ছিল্লা গেছে। এই মাতব্বরের লাশটা এত ভারী কেন? মনে হইতাছে আজ তো একটা মরা মহিষ কাঁধে নিয়ে হাঁটতাছি। আর রাস্তাটা কি শেষ হইব না? গত 1 ঘন্টা ধইরা তো এই হিজল গাছের নিচ দিয়েই হাঁটতাছি। চুপ কর রতন, লাশ কাঁধে নিয়ে থামতে নাই। গেদু মাতব্বর মানুষ হিসেবে খুব একটা ভালো আছিল না। মাইনষের জমি দখল করছে, সুদ খাইছে। পাপের বোঝা ভারী হয় রে ভাই। লাশ ভারী হওয়ার একটাই কারণ, আর রাস্তা শেষ হইতাছে না কারণ আমাগো চোখে নজর ঠিক নাই। দোয়া ইউনুস পর। দোয়া তো পড়তাছি ভাইজান, কিন্তু ভাইজান, একটা গন্ধ পাইতেছেন? কিসের গন্ধ? মরা ইঁদুরের? বিলে মরা জানোয়ার বাসতে পারে। না ভাইজান, ইঁদুর না, পোড়া তামাকের গন্ধ। কড়া একটা তামাকের গন্ধ। গেদু মতো বাইসা থাকতে যেমন হুক্কা টানতো, ঠিক সেই রকম গন্ধ। মনে হইতাছে কেউ আমাকে খুব কাছে বৈশা হুক্কা টানতাছে। বাতাসের দোষ রতন, মাতব্বর তো মারা গেছে, এখন হুক্কা টানবো কে? তুই মনের ভূত দেখতাছস। পাঁচালা, ওই তো সামনে বাঁশঝাড় দেখা যাইতাছে, ওইটা পার হইলেই গোরস্থান। তারা বাঁশঝাড়ের কাছাকাছি এলো। বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হওয়ার সময় এক অদ্ভুত শব্দ হলো, যেন বাঁশগুলো একে অপরের সাথে ঝগড়া করছে। খাটিয়ার ওপর গেদু মাতব্বরের লাশটা সাদা কাফনে মোড়ানো, কিন্তু তার শরীরের গঠন বিশাল হওয়ায় কাফনটা টান টান হয়ে আছে। হঠাৎ খাটিয়াটা করিমের কাঁধের ওপর প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি খেল। মনে হলো খাটিয়ার ওপর শুয়ে থাকা লাশটা পাশ ফিরল। আহ রতন, খাটিয়াটা এমনি নড়াইতাছস কেন? ঠিক মতো ধর। আমি তো নাড়াই নাই ভাইজান, লাশটা নড়ছে ভাইজান। আমি স্পষ্ট টের পাইলাম লাশের পা আমার পিঠে গুতা দিল। মাতব্বরি করিস না রতন, মরা মানুষ গুতা দেয় না, হয়তো রাস্তা উঁচা মিশা। করিম আবার হাঁটতে শুরু করলো, কিন্তু তার বুকের ভেতরটা ধকধক করছে, কারণ সেও অনুভব করছে লাশের মাথাটা তার ঘাড়ের কাছে নড়ছে, এবং সেই পোড়া তামাকের গন্ধটা এখন এত তীব্র হয়েছে যে দম বন্ধ হয়ে আসার উপক্রম। হঠাৎ অন্ধকার বাঁশঝাড়ের ভেতর থেকে একটা খসখসে গলার আওয়াজ ভেসে এলো। আওয়াজটা খুব কাছে, মনে হচ্ছে খাটিয়ার উপর থেকে আসছে। আগুন দিবি না ও করিম? হুক্কায় আগুন দিবি না? ভাইজান, লাশ তো কথা কয়, ও আগুন চায়। করিম টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু ভয়ে তার হাত কাঁপছে। টর্চের আলো জ্বলে উঠতেই তারা এক ভয়াবহ দৃশ্য দেখল। খাটিয়ার উপর শুয়ে থাকা গেদু মাতব্বরের লাশের মুখের বাঁধন খুলে গেছে। কাফনের কাপড় সরে গিয়ে তার মুখটা বেরিয়ে এসেছে। গেদু মাতব্বরের চোখ দুটো টকটকে লাল এবং খোলা। সে শুয়ে নেই, সে খাটিয়ার উপর উঠে বসেছে। তার 2 হাত বাড়িয়ে সে করিমের দিকে তাকিয়ে আছে।
আর তার মুখ দিয়ে একটানা কালো লালা বের হচ্ছে। সারা জীবন মাইনসের ঘর জ্বালাইছি, এখন আমার কলিজা জ্বলে। আগুন দে গরিব, আমার হুক্কায় আগুন দে, নাইলে তোদের আমি এই বাঁশঝাড়ে পুইতা রাখবো। রতন, খাটিয়া ফালা। ভাইজান, খাটিয়া তো আমার কাঁধের লগে আঠা দিয়া লাইগা আছে, আমি নামাইতে পারতাছি না, ও আমারে জড়াইয়া ধরছে। গেদু মাতব্বরের লাশটা এবার তার বিশাল হাত বাড়িয়ে রতনের ঘাড় চেপে ধরল। লাশের শরীরে এক অমানবিক শক্তি। সে বসে থাকা অবস্থাতেই রতনকে খাটিয়া সমেত নিজের দিকে টেনে নিতে চাইল। করিম সামনের দিকটা ধরে প্রাণপণ চেষ্টা করছে রতনকে বাঁচাতে। সার শয়তান, তুই মরা মানুষ, তোর জায়গা কবরে। কবর? আমার কবর নাই, আমি আগুন চাই। আগুন না দিলে আমি তোদের ঘাড় মটকাবো। লাশটা রতনের ঘাড় মোটকে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করলো। রতনের চোখ উল্টে যাচ্ছে। বাঁশঝাড়ের বাঁশগুলো ঝড়ের বেগে দুলতে শুরু করেছে, যদিও কোনো ঝড় নেই। চারপাশ থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক আর গেদু মাতব্বরের পৈশাচিক গর্জন মিলে এক নাটকীয় পরিবেশ তৈরি হয়েছে। করিম বুঝতে পারল সাধারণ শক্তিতে এই প্রেতাত্মার সাথে পারা যাবে না। ভাইজান, 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 বাসান, বাসান ভাইজান। সার, সার শয়তান, আমার ভাইয়ের গলা সার। করিম নিজের হাতের মোটা লাঠিটা দিয়ে সজোরে গেদু মাতব্বরের হাতে বাড়ি মারল। খটাস করে একটা শব্দ হলো, যেন পাথরে বাড়ি লেগেছে। লাশের হাতে এতটুকু আচরও লাগলো না, উল্টো করিমের হাতের লাঠিটাই ছিটকে দূরে পড়ে গেল। মারবি, আমারে মারবি? আমি তো মইরাও জ্যান্ত, আমারে আগুন দিয়ে করিম, আমার কলিজা জ্বলে। আগুন না দিলে আমি ওরে সিবাইয়া খামু। তুই আগুন চাস না? খারা, তোরে আমি আগুন দিতাছি। করিমের হাতে ছিল হ্যারিকেন। সে দ্রুত হ্যারিকেনের চাবি ঘুরিয়ে সলতেটা একদম বাড়িয়ে দিল। আগুনের শিখা দাউ দাউ করে বেড়ে কাচের চিমনি কালো করে ফেলল। করিম সেই জ্বলন্ত হ্যারিকেনটা লাশের মুখের একদম কাছে ধরে একটা হুঙ্কার দিল। এই নে আগুন, এই আগুন এই তোর পাপ পূর্ব। সার ওরে, নাইলে আমি তোর কাফনে আগুন ধরাইয়া দিব। তোর লাশ আর কবর পাইব না, ছাই হয়ে যাইব। আগুনের তাপ লাশের মুখে লাগতেই গেদু মাতব্বর এক পৈশাচিক আর্তনাদ করে উঠল। তার পোড়া তামাকের গন্ধওয়ালা মুখটা কুঁচকে গেল। আগুনের ভয়ে লাশটা রতনের গলা থেকে এক হাত সরিয়ে করিমের হাত থেকে হ্যারিকেনটা থাবা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করল। সরা, আগুন সরা, জইলা গেল, জইলা গেল। রতন, জাকি দে, কাত থাইকা খাটিয়া ফালা, তাড়াতাড়ি ফালা, কাত থাইকা খাটিয়া ফালায়া দে। ইয়া আল্লাহ! রতন এবং করিম দুজনে মিলে একসঙ্গে শরীরের সমস্ত শক্তি দিয়ে খাটিয়াটা কাত করে দিল। গেদু মাতব্বরের বিশাল লাশটা ধপাস করে বাঁশঝাড়ের কাদামাটিতে আছড়ে পড়ল। লাশ পড়ার শব্দে মনে হলো মাটি কেঁপে উঠল, কিন্তু আতঙ্ক শেষ হলো না। মাটিতে পড়ার পরেও লাশটা স্থির হলো না। সে হামাগুড়ি দিয়ে চতুষ্পদ জন্তুর মতো উঠে দাঁড়ালো। তার সাদা কাফন কাদা আর শুকনো বাঁশপাতায় মাখামাখি হয়ে এক বীভৎস রূপ ধারণ করেছে। সে এবার রতনকে ছেড়ে করিমের দিকে ধেয়ে এলো। তুই আমার হুক্কা বানছস, তুই আমারে মাটিতে ফালাইছস, আইজ তোরে আমি মাটির নিচে নিয়ে যাবো। রতন, বাঁশঝাড়ে শুকনা পাতা জড়ো কর, আগুন জ্বালাইতে হইব। অপশক্তি আগুন আর ধোঁয়া সহ্য করতে পারে না। ভাইজান, ও তো আপনার ঘাড়ে আইসা পড়ল।
লাশটা করিমের উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে করিম নিজের গামছায় দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিল। তারপর সেই জ্বলন্ত গামছাটা সে ছুঁড়ে মারল লাশের মুখের উপর। আগুন লাগতেই লাশটা এমনভাবে ছটফট করতে শুরু করলো যেন কোনো জ্যান্ত মানুষ আগুনে পুড়ছে। সে তার হাত দিয়ে মুখের আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো এবং মুখ দিয়ে অমানবিক স্বরে গালিগালাজ করতে লাগলো। এই সুযোগ রতন, দরিয়ান খাটিয়া দড়ি দিয়া ওরে আবার বাঁধতে হইব। ওরে জ্যান্ত বা মরা যেই পাবি হোক কোমরে ঢুকাইতেই হইব। আইজ রাইতে ওর ফয়সালা আমি কইলাই ছাড়মু। করিমের এই সাহস দেখে রতন তার মনে শক্তি পেল। তারা দুজন মিলে ছটফট করতে থাকা লাশটার উপর ঝাঁপিয়ে পড়ল। লাশটা প্রচণ্ড শক্তিশালী, কিন্তু করিম অনবরত আয়াতুল কুরসি পাঠ করতে লাগলো। আল্লাহর কালামের কাছে লাশের শক্তি যেন কিছুটা কমে এলো। তারা দুজন দস্তাদস্তি করে লাশটাকে আবার খাটিয়ায় তুলল এবং খাটিয়ার সাথে থাকা মোটা দড়ি দিয়ে লাশের হাত, পা, বুক এবং গলা শক্ত করে বাঁধল। লাশটা তখনও গোংরাচ্ছে। রতন, আর এক মুহূর্ত এই বাসটাতে থাকা যাইব না। দৌড় দিবি সোজা গোলস্থানে। ভাইজান, লাশ তো এখনো নড়ে, দড়ি ছিঁড়া ফেলাইব না তো? সিটতে দিমু না, আল্লাহ বর্ষা। তারা খাটিয়া কাঁধে তুলে দৌড়াতে শুরু করলো। বাঁশঝাড় পেরিয়ে তারা যখন গোরস্থানের সীমানায় ঢুকলো, তখন লাশটা শেষবারের মতো একটা বিশাল ঝাঁকুনি দিল। তারপর হঠাৎ করেই লাশের শরীরটা একদম পাথরের মতো শক্ত এবং স্থির হয়ে গেল। গোংরানির শব্দটাও যেন থেমে গেল। কবর খোঁড়া শেষে করিম আর রতন খোঁড়া কবরটার পাশে বসে আছে। তাদের শরীর ঘামে আর কাদায় একাকার। কবরের ভেতর গেদু মাতব্বরের লাশ নামানো হয়েছে। ভাইজান, দেখেন লাশের মুখটা কেমন হা হইয়া আছে। মনে হইতাছে এখনো সে কিছু চায়। সে আগুন চাইছিল, তাই না? তার অতৃপ্ত বাসনা তারে শান্তিতে ঘুমাইতে দিও না। করিম পকেট থেকে তার নিজের তামাকের ডিব্বাটা বের করল। সেখান থেকে এক চিমটি তামাক আর একটা দেশলাইয়ের কাঠি বের করে লাশটার হা করা মুখের ভেতর দিয়ে দিল। নে মাতব্বর, এই তো শেষ তামাক। দুনিয়ার আগুনের শখ মিটা। এরপর কবরের আজাবের আগুন সহ্য করার প্রস্তুতি নে। যেই করিম তামাক আর লাঠিটা লাশের মুখে দিল, সাথে সাথে লাশের হা করা মুখটা খট করে বন্ধ হয়ে গেল। মনে হলো সে তৃপ্ত হয়েছে। করিম আর রতন দ্রুত হাতে বাঁশ বিছিয়ে মাটি চাপা দিল। মাটি দেওয়া শেষ হতেই দূর থেকে ফজরের আজান ভেসে এলো। ভাইজান, জানটা কোনো মতে হাতে নিয়ে ফিরলাম। এই গেদু মাতব্বর বাইসা থাকতে তোমার সেরে জ্বালাইছেই, মইরাও আমাগো জ্বালায়া গেল। যার যেমন কর্ম তার তেমন মরণ। চল, হাত পা ধুই। আমার শরীরে এখন ওই পোড়া তামাকের গন্ধ লাইগা আছে। তারা গোরস্থান থেকে বেরিয়ে এলো। ফেরার পথে রতন একবার পেছনে তাকালো। ভোরের কুয়াশায় নতুন কবরটা দেখা যাচ্ছে। রতনের মনে হলো কবরের মাটি ফুঁড়ে হালকা ধোঁয়া বের হচ্ছে, যেন মাটির নিচে কেউ হুক্কা টানছে। রতন ভয়ে তাড়াতাড়ি পা চালিয়ে করিমের পাশে চলে এলো। গ্রামের মানুষ জানতেও পারল না গত রাতে এই বাঁশঝাড়ে কি ভয়াবহ যুদ্ধ হয়েছে। শুধু জানল গেদু মাতব্বর এখন মাটির নিচে। কিন্তু করিম শেখ জানে কিছু কিছু মানুষ মরে গিয়েও তাদের স্বভাব ছাড়ে না। তারা কবরের অন্ধকারকেও তাদের পাপের ধোঁয়ায় আচ্ছন্ন করে রাখে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন
তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রশ্ন, এই গল্পের খাটিয়ায় শুয়ে থাকা লাশের নাম কি ছিল? আপনার সঠিক উত্তর কমেন্ট করে লিখুন। যারা আজকের প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম সবার আগে পরের ভিডিওতে মেনশন করা হবে। এখনই কমেন্ট বক্সে আপনার নাম ও উত্তর লিখে দিন। ইনশাআল্লাহ আপনাদের মধ্য থেকে যারা কমেন্ট করবেন তাদের নাম আমরা পরের ভিডিওতে অবশ্যই মেনশন করব। আর গত ভিডিওতে যারা আমাদের পাশে থেকে কমেন্ট করেছিলেন তারা হলেন আবির রায়, ফরিদা ইয়াসমিন, অঞ্জনা মণ্ডল, রাসেল আহমেদ, প্রিয়াঙ্কা মণ্ডল, ইয়াসিন, হাবিবা, রাব্বি হোসেন, মেহেদি ইসলাম, এমডি আব্দুল্লাহ, এমডি রোহান, এসকে শাহিনা, মিতু আক্তার প্রিয়া, আশিক শেখ, লিপি আক্তার, জারা আক্তার, মোশাররফ হোসেন, পলি, এসকে জেসমিন, মিথিলা ইসলাম, সুমি আক্তার সহ আরও অনেকেই। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের আরও ভয়ঙ্কর ও আরও ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো গল্পে।